সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, বৃষ্টি ভেজা এই গভীর রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬০৬তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ আসলাম হোসেনের জীবনের চরম ভয়ানক এক পারিবারিক প্রতারণামূলক করুণ বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল আমিনাকে যে বিয়ে করে বাসর ঘরে তার মৃত্যু হয়। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এক লোমরহস্যকর ভয়ানক বাস্তব ঘটনা। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই আসলাম হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আসলামকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই আর ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের পাহাড় ঘেঁষা কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন দিনমজুর। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা দিনমজুরের কাজ করে, কখনো মাঠে ঘাটে বা দোকানপাটে, যেখানে যেই ধরনের কাজ পায় আমার বাবা সেই ধরনের কাজই করে। আমাদের পরিবারটা অনেক অভাবী একটা পরিবার ছিল। পরিবারের অবস্থা এমন ছিল যে নুন আনতে পান্তা পোড়াতো। আমরা 3 বেলা 3 মুঠো ভরপেট খাবার খেতে পারতাম না। দুপুরে খেলে রাতে না খেয়ে থাকা লাগতো। এমনভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং বড় হয়ে যাওয়ার পরে আমি তখন আমার বাবার সঙ্গে জনের কাছে যাই, মানে জন মাফিক যে কাজগুলো আছে ওই কাজগুলো করতে যাই। আব্বা আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আমি দেখতে একটু অন্যরকম ছিলাম, লম্বা ছিলাম এবং আমার শরীরের গঠন অনেকটা ভালো ছিল। এই জন্য দেখা যায় বয়স কম হলেও আমার আব্বার সঙ্গে যখন কাজে যাইতাম তখন কিন্তু মানুষ আমাকে বেশ ভালো টাকাই দিত। আমার আব্বাকে যদি ফুল টাইমের কাজ দিত, টাকা দিত, আমাকে হাফ টাইমের হইলেও টাকা দিত। এইভাবে করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমার বাবার ওই পেশাটা, বাবার ওই কাজটা আমার আর ভালো লাগতেছিল না। কখনো এই বাড়িতে, কখনো ওই বাড়িতে, কখনো মাঠে, কখনো দোকানে কিংবা ঘাটে, যখন যে ধরনের কাজ পাই সে ধরনের কাজই করি। এই কাজগুলো আমার কাছে একটু অন্যরকম লাগতেছিল। মন বলতেছিল এমন যদি কোনো একটা কাজ পাই যেই কাজটা মূলত আমি এক ধরনের কাজই করব। আমাকে এক এক সময় এক এক রকমের কাজ করতে হবে না। এমন কোনো কাজ কি আছে যে এক ধরনের কোনো কাজ? এরকম করে আমি তখন আমাদের এলাকাতে কাজ খুঁজতে শুরু করি, যেটা করলে আমি এক ধরনের কাজই করব। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতে হবে না। এইভাবে খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে আমি এলাকাতে মাটি কাটার চুক্তির কাজটা পেয়ে যাই। মানে আমাদের গ্রামের কিছু লোক আছে যারা 12 জন 14 জনের মতো একটা গ্রুপ আছে, তারা হচ্ছে, তাদেরকে মাইকটেলি বলা হয়। তারা বিভিন্ন জায়গায় মাটি কাটে। ধরেন কেউ নতুন রাস্তা বানাবে, সেই রাস্তাটা পুরাই দিবে, অথবা কেউ নতুন করে কোনো পুকুর কাটবে, সেটা কেটে দিবে। এক কথায় বলতে গেলে মাটির কাজ। আবার অনেকে পাহাড় কেটে বাড়ি বানায়, সেই কাজও আমরা করতাম। তো আমি তখন আমাদের ওই গ্রুপের, মানে আমাদের গ্রুপ বলতে আমাদের আরও 2-3 গ্রামের মানুষ মিলে একটা গ্রুপ আছে। আমি তখন সেই গ্রুপের সঙ্গে কথা বলি, তাদেরকে বলি যে আমি আপনাদের সঙ্গে কাজ করব, আমারে জন দিবেন। তো তারা তখন আমাকে তাদের সঙ্গে কাজে নিয়ে যায়। তো তাদের কাজটা আবার বেশ ভালো ছিল। তাদের কাজটা কিন্তু এক জায়গায় না, দেখা যায় যে তারা গোটা বাংলাদেশের সমস্ত জায়গায় কাজ করে। কখনো সিলেটে, কখনো বরিশালে, কখনো চট্টগ্রামে, এবং এক এক সময় এক এক বিভাগে তাদের কাজ হয়। তো তাদের সঙ্গে কাজে ঢোকার পরে আমার কাছে বেশ ভালোই লাগতো। এই কাজটা আমার কাছে একটা নতুন অঙ্গের ছোঁয়া দিয়েছিল। দেখা যায় যে আমি একবার কুমিল্লাতে কাজ পাইলাম, ওখানে চলে গেলাম, 12 দিন 14 দিন বা 16 দিন ওখানে কাজ করলাম। সেখান থেকে আবার ঢাকায় চলে গেলাম। এইভাবে বিভিন্ন জায়গায় আমি কাজ করি। এমন করতে করতে আমি তখন একেবারে প্রাপ্তবয়স্ক হয়ে যাই। এবং আমাদের যে দলনেতা ছিল শামসু ভাই তখন শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। মূলত তিনিই কন্ট্রাক্টগুলো নিতেন এবং আমাদেরকে দিয়ে কাজ করাতেন। শামসু ভাই যখন অনেকটা দুর্বল হয়ে যায়, তিনি তখন আমাকে আস্তে আস্তে করে কাজ শেখাতে শুরু করে, যে কিভাবে জমি মাপবো বা কিভাবে বুঝবো এটাতে সহজে মাটি কাটা যাবে, কোন মাটির ওজন কেমন হবে, এই জিনিসগুলো তিনি আমাকে আস্তে আস্তে করে শেখাতে থাকেন।
এবং এই শামসু ভাই একটা সময় আমাকে পারফেক্ট একজন মাটির ফোরম্যান বানিয়ে ফেলে। আমি তখন মাটি দেখলেই বুঝতে পারতাম যে এটা কতটুকু খনন করা যাবে, এটা খনন করতে কতদিন সময় লাগবে, এবং এই বিষয়ে যাবতীয় সমস্ত তথ্য আমি দিতে পারতাম। একটা পর্যায়ে তখন আমি এরকম মাটির কাজ চুক্তি নিতে শুরু করি। মানে শামসু ভাই তখন খুব দুর্বল, ওর তখন আর কাজ টাজ করে না, তখন আমি হয়ে যাই দলনেতা। আমাদের আন্ডারে টোটাল 9 জন ছিল, আমি সহ আমরা 10 জন। তা আমরা তখন 10 জন এরকম কাজ নিতে নিতে সিলেটের এক প্রত্যন্ত এলাকায় আমরা একটা পুকুর কাটার কাজ পাই। মানে একটা পুকুর খনন করবো, একটা কাজ পাই। কাজটা কিন্তু বেশ বড় ছিল না, মোটামুটি ছোট একটা কাজ ছিল। তো এই কাজটা পাওয়ার পরে আমরা তখন করলাম কি, ওখানে পুকুর কাটতে গেলাম। তো যেখানে পুকুর কাটবো এটা ছিল কিন্তু বাড়ির মাঝখানে, মানে আশেপাশে অনেক বাড়ি আছে, তার মাঝখানে পুকুরটা কাটা হবে এবং পুকুর কেটে এই মাটি তারা বিক্রি করে দেবে, মাটি অন্যত্র চলে যাবে। তো আমরা তখন করলাম কি, পুকুর কাটার প্রস্তুতি নিলাম। কিন্তু বড় কথা হচ্ছে, আমরা ওখানে যাওয়ার পরে না ভাই বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় 3 দিন হয়ে গেল আমরা একটা কোপও দিতে পারি না, মানে মাটি উঠাতে পারি না, কারণ এত পরিমাণের বৃষ্টি যে বৃষ্টির কারণে আমরা ঘর থেকে বেরোতে পারি না। এক পর্যায়ে দেখা গেল যে আমাদের কাজের বেঘাত ক্ষতি হচ্ছে, আমরা কাজ করতে পারি না, বের হতে পারি না, মাটি কাটতে পারি না, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এভাবেই 3 দিন 4 দিন কেটে গেছে, আমরা কাজ করতে পারি না। এবং একদিন বিকালবেলা একটুখানি খরা দিছিল, মানে মোটামুটি আকাশ পরিষ্কার ছিল। ওই দিন বিকেলে আমরা 3 থেকে 4 ঘন্টার মতো কাজ করি। তো ওই দিন 3-4 ঘন্টার মতো কাজ করার পরে সন্ধ্যার দিকে, মানে মাগরিবের সময়, আমি তখন বললাম যে আমি গোসল করতে যাব। তো ওদের এখানে কিন্তু সবাই দিঘিতে গোসল করে, মানে ওই গ্রামে অনেক বড় একটা দিঘি আছে, সবাই ওই দিঘিতে গোসল করে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মাগরিবের পর হয়ে গেছে। আমি তখন যে আমাদেরকে আনছে জনে, ওনারে বললাম যে ভাইজান আমি গোসল করব, আমার সঙ্গে সবাই কিন্তু ওইখানে গোসল করতে চলে গেছে, মানে ওই দিকে আমি কিন্তু যাই নাই। আমি একটু কাগজে কলমের কাজ ছিল, ওইটার হিসাব করতেছিলাম, হিসাব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এরপরে আমি আর কাজে গেলাম না, মানে গোসলে গেলাম না, দিঘিতে তারা চলে গেছে। তো বাড়ির মালিকরা আমি বললাম যে ভাই গোসল করব, কোনো ব্যবস্থা আছে? উনি বলে এইদিকে একটা পুকুর আছে, তবে ওই পুকুরে গোসল করাটা একটু রিস্ক। আমি বললাম ওই পুকুরে গোসল করা রিস্ক কেন? উনি বলে না, ওই পুকুরে সবাই গোসল করে না, ওই পুকুরে একটা খারাপ জিনিস আছে। তখন কিন্তু মাগরিবের পরে, তখনও গুড়ি 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 বৃষ্টি পড়তেছে। আমি বললাম ভাই বলেন কি, পুকুরে গোসল করব, এখানে আবার রিস্ক কিসের? আর পুকুরের মধ্যে কি আছে? আমি আবার এই জিন ভূত এগুলার ভয় পাই না। ছোটোবেলা থেকে আমি অনেকবার জিন দেখেছি, মানে আমার এগুলোর প্রতি কোনো ভয় নাই, আমি কোনো ভয় পাই না। আমি তখন লুঙ্গিটা নিয়ে ওই পুকুরের দিকে রওনা দিলাম, উনি পুকুরটা যেখানে দেখাই দিল। তো ওই পুকুরে তখন গোসল করছিলাম, গোসল টোসল করে পুকুরের ঘাট থেকে মানে উঠবো, এমন সময় হঠাৎ করে দেখলাম কি একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়াইছে। এবং আমার জীবনে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু এত সুন্দর মেয়ে দেখি নাই। এ কি মানুষ না পরী আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তার চোখগুলো ছিল একেবারে সাপের চোখের মতো এবং চেহারাটা ছিল খুবই ভয়ানক। তার দিকে তাকিয়ে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এইটা আবার কে? আমি তখন বললাম, আমার তখন মেয়েটা জিজ্ঞেস করতেছে কে আপনি? আপনাকে তো এর আগে এদিকে কোথাও দেখি নাই, আপনি কোত্থেকে আসছেন? আশেপাশে তখন কোনো মানুষ নাই, একটু অন্ধকার নেমে আসছে। তখন আমি বললাম যে দেখেন আমি অমুক বাড়িতে আসছি, মানে আমি যাদের বাড়িতে কাজ করি সে মালিকের নাম বলছে। তারপরে বলতেছে আপনি ওনার বাড়িতে কাজ করেন ভালো কথা, কিন্তু এই রাতের বেলায় এই পুকুরে কেন আসছেন? আমি বললাম আমি এই পুকুরে গোসল করার জন্য আসছি। মেয়েটা আমারে বলতেছে আপনি কি জানেন না যে এই পুকুরে একটা খারাপ জিনিস থাকে, এই পুকুরে গোসল করা যায় না, আপনি কি কেউ বলে নাই? আমি বললাম হ্যাঁ, আমি যার বাড়িতে আসছিলাম সে আমারে বলছিল যে এই পুকুরে গোসল করা যায় না, বা এই পুকুরে গোসল করলে রিস্ক আছে, সমস্যা আছে, উনি আমাকে এটা বলছে। মেয়েটা তখন আমাকে বলতেছে এটা আপনাকে বলার পরেও আপনি তারপরেও কেন এখানে গোসল করতে আসছেন? আপনার কি মরণের ভয় নাই? আমি বললাম না, আমার তো মরণের ভয় আছে, মরণের ভয় কার নাই? আমার ভয় আছে, কিন্তু এরপরেও আমার শরীরটা বেশ কাদা ছিল, আমি মাটির কাজ করি, তো আমার এই জন্য আমি গোসল করতে আসছি। পরে মেয়েটা আমাকে বলতেছে আপনাকে আজকে সাবধান করে দিচ্ছি, আর কখনোই এই পুকুরে আসবেন না। এভাবে ধমক দিল, আমি তখন চলে আসছি। বাট আমি 99% শিওর যে এটা কোনো মানুষ নয়, এটা একটা পরী, আমি এটা পুরোপুরি শিওর। তো আসার পরে রুমে আইসা খাওয়া দাওয়া করে আমি আর কোনো কার সঙ্গে কথা বলি না। সবসময় তো রাতের বেলায় সবার সঙ্গে দুষ্টমি করে গল্পগুজব করে কথাবার্তা বলি, কিন্তু ভাই আজকে আর আমি কোনো কথা বলি না, একেবারে চুপচাপ আছি। সবাই জিজ্ঞেস করতেছে আসলাম ভাই কী হয়েছে আপনার, আজকে কোনো কথা বলেন না, চুপচাপ আছেন, তা হয়েছে এটা কি বলেন? আমি কাউরে কোনো কিছু বলতেছি না,
কেমন জানি নিজে নিজে চিন্তা করতেছি আমি এটারে কী দেখলাম। তা আমার সঙ্গে একটা ছেলে ঘুমায়, মানে ও আর আমি একসঙ্গে ঘুমাই। ওরে আমি বললাম যে দেখ, আজকে আমি এরকম এরকম সন্ধ্যার দিকে একটা ঘটনা আমার সঙ্গে ঘটছে, আমি এমন একটা জিনিস দেখছি। ওই আমারে বলতেছে, ভাই কি বলেন আপনি? আমি বললাম হ্যাঁ, তার চোখগুলো ছিল সম্পূর্ণ সাপের মতো, এবং আমার কাছে মনে হয় যে সে এই পুকুরেই থাকে এবং সাপের রূপ ধারণ করে থাকে। এটা মূলত একটা জিন। আমার সামনে আসছিল, আমাকে ধমক দিছিল এবং বলেছে যাতে আমি এই পুকুরে আর গোসল না করি। পরে বলে, ভাই তাহলে তো আপনাকে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আপনাকে বাঁচায় আনছে, আপনি তো নির্ঘাত একটা মৃত্যুর হাত থেকে বেঁচে আসছেন, আপনি এই কাজ কেন করতে গেছেন? খবরদার আর কখনোই পুকুরে যাবেন না। আমি বললাম, আরে না, তোর কি মাথা খারাপ? আমি জীবনে আর কখনো গোসল না করলেও এই পুকুরের দিকে আমি আর ফিরেও তাকাবো না। আমি কি পাগল? আমি তো নির্ঘাত মৃত্যুর হাত থেকে ফিরে আসছি। ওর সঙ্গে কথাবার্তা বললাম, বলার পরে ও বলে আচ্ছা ভাই ঠিক আছে। রাতের বেলায় তো ঘুমিয়ে গেছি। এর পরের দিন মোটামুটি আকাশ পরিষ্কার ছিল, আমি মাটি টাটি কাটছে। মাটি কাটার পরে তো মাটি কেটে যখন বাড়িতে আসছি, আসার পরে সবাই তখন গোসল করতে যাচ্ছে, লুঙ্গি টুঙ্গি নিছে। আমিও তাদের সঙ্গে গোসল করতে খালে চলে যাব, মানে ওই দিঘিতে চলে যাব। সবার সঙ্গে আমিও তখন লুঙ্গি আর গামছা নিয়ে দিঘির দিকে হাঁটতে শুরু করলাম। দিঘিতে গোসল করে সবাই আসছে, লুঙ্গি শুকাইতে দিছে, সবাই তখন রুমে গেল। এই সময় আমি লুঙ্গি শুকাইতে দিচ্ছি, তো বাড়ির মালিক আমাকে দেখছে, তাও সন্ধ্যার পরে, মানে গতকালকে সময়। আমারে বলে, কী ব্যাপার আসলাম ভাই, আজকে গোসল কোথায় করলেন? আমি বললাম, ভাই রে, কালকে যে জিনিস দেখছি আজকে কি আর ওইদিকে যাব? আমি আজকে সবার সঙ্গে দিঘি থেকে গোসল করে আসছি। উনি বলে, কি দেখলেন? আমি বললাম, যেটা আপনি আমাকে বললেন আমি সেটাই দেখছি। লোকটা তখন একটু কৌতূহল বশত জিজ্ঞেস করে, কি দেখেছেন আমাকে বলেন। আমি বললাম, ভাই রে, যে জিনটা সাপের রূপ ধরে পুকুরে থাকে সেই জিনটাই আমার সামনে পড়ছে, এবং পরে আমাকে অনেক ধমকাধমকি করছে, আমাকে বলে দিছে আমি যাতে কখনোই এই পুকুরের ধারে কাছে না যাই। এটা বলার পরে ওই তখন আমার দিকে একটু অবাক হয়ে তাকে আছে, তাকে বলে, বলেন কি, কি দেখছেন আপনি? আমি বললাম, এরকম এরকম একটা নারী রূপে আমার কাছে আসছে, তার চোখগুলো ছিল সম্পূর্ণ সাপের মতো, এবং আমাকে এসে খুব শাসাইছে, অনেক ধমকাইছে, এবং বলে দিয়েছে আমি যাতে আর কখনোই এই পুকুরের আশেপাশে না যাই। উনি তখন আমাকে একটা হাসি দিছে, মানে হাসি দিয়ে বলতেছে, আসলাম ভাই, আপনি যারে দেখছেন সে কোনো জিন নয়, সে একটা মানুষ, তবে মানুষ হলেও সেই একরকম জিন একরকম মানুষ। আমি তখন একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাই বলেন কি, একরকম জিন একরকম মানুষ, এটা তো বুঝলাম না, এটা কি? উনি বলে, তাহলে শোনেন, এই মেয়েটার সঙ্গে খারাপ জিন আছে, এবং খারাপ জিন আছে, ওই জিনটা রাতের বেলায় এই পুকুরে গোসল করে। এই মেয়েটাকে যে বিয়ে করে বাসর ঘরে তার মৃত্যু হয়। আমি বললাম, কি বলেন? এই মেয়েটাকে বিয়ে করলে বাসর ঘরে মৃত্যু হয়? বলে, হ্যাঁ, এই মেয়েটাকে যে বিয়ে করে সাপের কামড় খেয়ে বাসর ঘরে তার মৃত্যু ঘটে, যার কারণে এই মেয়েটাকে এখন আর কেউ বিয়ে করে না। সবাই জানে তার সঙ্গে নাগিন আছে, মানে নাগিন সাপ আছে, ওই সাপটাই পুকুরেই থাকে, আবার তার সঙ্গেও থাকে। তবে আপনার সামনে যে পড়েছে, যদিও তার সঙ্গে নাগিন শোয়ার আছে, তবে সে একটা মেয়ে। আমার ওনার কথা শুনে আমার ভিতর তখন কৌতূহল জন্মালো। আমি আবার এই জিনিসগুলোর প্রতি, মানে কোনো একটা বিষয় আমার মাথায় ঢুকছে, তো এইটার শেষ আমি দেখে ছাড়ব। আমি তখন বললাম, বলেন কি, এটা কি সত্যি? উনি বলে, হ্যাঁ, এটা পুরোপুরি সত্যি, এবং এরকম ঘটনা আমাদের এলাকাতে এর আগেও অনেক ঘটেছে। একে অনেকে অনেকভাবে দেখেছে, এবং যারা দেখেছে তাদের অনেক বড় বড় ক্ষতি হয়েছে। আপনার ভাগ্য ভালো যে আপনার কোনো ক্ষতি হয় নাই। তো ওনার সঙ্গে কথাবার্তা বলে ওই আমি যার সঙ্গে রাতে ঘুমাই তার কাছে গিয়ে আমি বললাম যে, দেখ, আমি যেটাকে গতকালকে দেখেছিলাম এইটা আসলে একটা মেয়ে ছিল, তবে উনি বলতেছে যে মেয়েটার এমন এমন ঘটনা, এই মেয়েটার যে বিয়ে করে বাসর ঘরে তার মৃত্যু হয়। এর পরের দিন সবাই আবার মাটির কাটার কাজে চলে গেছে, আমিও গেছি। তো সেদিন আমার শরীরটা একটু ভালো ছিল না, সবাই মাটি কাটতেছে, জন দিতেছে, আমি উপরে বসে আছি। এমন সময় যার মানে যে পুকুর কাটাইতেছে উনি আসছে, এসে আমার বলে, কি ব্যাপার আসলাম ভাই, আজকে কাজ করবেন না? আমি বললাম, ভাই আমার শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর কালকে আপনি যা বলছেন তাতে তো আমার মনে ভয় ঢুকিয়ে দিচ্ছেন, এই ভয়ে আমি রাতে ঘুমোতে পারি না, আমার জ্বর চলে আসছে। উনি বলে, কেন ভয় পাইছেন কেন? আমি বললাম, আপনি বললেন একটা মেয়ের সঙ্গে নাগিন আছে, নাগিন সাপ আছে, এবং ওই সাপটাই পুকুরে থাকে, মাঝে মাঝে মেয়ের উপর ভর করে, মেয়েকে যে বিয়ে করে বাসর ঘরে তার মৃত্যু হয়, এগুলো শুনলে কি ভাই আর ভালো থাকতে পারি বলেন? উনি তখন আমাকে বলে, আরে আসলাম ভাই, এটা তো আমার কথা নয়, এটা এই গ্রামের মানুষের কথা, এবং এটা সবাই জানে। এই মেয়েটার সামনে পড়াটাও একটা বড় বিপদ, আপনি যে বেঁচে ফিরে আসছেন এটাই আপনার জন্য বড় কিছু। এমন করতে করতে ওনার সঙ্গে কথা বলতে বলতে এখানে একটা রাস্তা আছে, মানে রাস্তা বলতে একটা বাড়ির রাস্তা, এই রাস্তা দিয়ে একটা মুরব্বি হেঁটে গেল। উনি আমাকে বলে, আপনি জানেন যে লোকটা এখন হেঁটে গেল সে কে?
উনি আমাকে উনি আমি বললাম কে? বলে এটা হচ্ছে ওই মেয়েটার বাবা, মেয়েটার নাম হচ্ছে আমেনা, এটা আমেনার বাবা। তো লোকটার আমি ভালো করেই দেখলাম, মুরব্বি টাইপের, মুখে দাঁড়িয়ে আছে, দেখতে শুনতে বেশ ভালো। আমি বললাম তো মানে মেয়েটার বাবা মেয়েটাকে বিয়ে দেয় না? বলে হ্যাঁ, দুইটা বিয়ে দিয়েছে, বাসর ঘরেই তাদের মৃত্যু হয়েছে। এই মেয়ের বাবার অগাধ সয় সম্পত্তি, মানে আমাকে দেখাই দিল এই দিকে যে জমি জামাগুলো দেখতেছেন এই সবগুলোই মেয়ের বাবার, এবং মেয়ের বাবার অগাধ সয় সম্পত্তি। আর মেয়েটাকে যে বিয়ে করে সেই মারা যায়। এখন মেয়ের বাবার এই সম্পত্তি খাবে কে? সম্পত্তি খাওয়ার তো কোনো মানুষ নেই। আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে এত জায়গায় সম্পত্তি, এবং উনি বলতেছে মেয়ের কোনো ভাই বোন নাই, মেয়ের কোনো ভাইও নাই, মেয়ের কোনো বোনও নাই, এবং মেয়ে একাই, এবং একাই মেয়ে এই সমস্ত সয় সম্পত্তির মালিক। আমি তখন বললাম ভাই, আপনার কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। সত্যি আমি অবাক হয়ে গেলাম যে এটা কেমন কথা। তো এই কথা উনি বলে চলে গেছে। যাওয়ার পরে আমি আস্তে আস্তে বিষয়টা নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। নিজে নিজে ভাবতেছি, আয় হায় রে, আমি যদি কোনোভাবে এই মেয়েটাকে বিয়ে করতে পারি তাহলে এখানে যত জায়গার সম্পত্তি আছে আমি সব কিছুর মালিক হয়ে যাব। মানে নিজের ভিতরে এক ধরনের একটা লোভ তখন কাজ করতে শুরু করে, মানে ছোটোখাটো একটা লোভ কাজ করতে শুরু করে যে আমি যদি মেয়েটাকে বিয়ে করি তাহলে মেয়ের বাবার যে অগাধ সয় সম্পত্তি আছে তার সমস্ত কিছুর মালিক আমি হব। তো এই করে আমার ভিতর তখন জাগলো যে আসলেই কি মেয়েটার সঙ্গে কোনো কিছু আছে। আর মেয়েটাও দেখতে এতটাই সুন্দর যে তার দিকে একবার তাকাইলে যে কোনো ছেলে তাকিয়েই থাকবে। এমন একটা মেয়ের জীবনে এরকম কলঙ্কিত কথাবার্তা সব কিছু আমাকে মোটামুটি বেশ অবাক করেছে বললেই চলে। এরপর এর প্রায় একদিন কি 2 দিন পরে এই মেয়ের বাবার সঙ্গে একদিন আমার দোকানে দেখা। তখন কিন্তু এলাকার সবার সঙ্গে আমার পরিচয়, কথাবার্তা বলি, এবং সবার সঙ্গে আমার একটা ভালো উঠা বসা হয়ে যায়, যেহেতু অনেক দিন ধরে এখানে মাটির কাজ করি, সবার সঙ্গে পরিচয় আছে তখন থেকে। আর তখন কিন্তু আমরা একদিন কাজ করি আরেকদিন করতে পারি না, আরেকদিন আধাবেলা করি আরেকদিন ফুলবেলাই করতে পারি না, কারণ বৃষ্টি থাকে, তখন বৃষ্টির সময় ছিল। এবং ওই লোকটা এই সময় কেন পুকুর কাটতে চাইছে ওইটা আমরা বুঝিও না। অনেক সময় দেখা যায় বৃষ্টির পানি জমে যায়, আমরা পানির সেচ দিয়ে তারপর মাটি কাটতে হয়। তো একদিন দোকানে এই মেয়ের মানে আমিনার বাবার সঙ্গে দেখা হওয়ার পরে আমি বললাম, কাকা ভালো আছেন? লোকটা যদিও অনেক সয় সম্পত্তির মালিক কিন্তু মানসিকভাবে বেশ ভালো, তার ভিতরে কোনো অহংকার নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, যথেষ্ট নরম এবং শান্ত মনের একটা মানুষ। আমাকে বলে, বাবা তোমাদের বাড়ি কোথায়? আমি বললাম আমাদের বাড়ি অমুক জায়গায়। বলে বাবা মেলা দূরে? আমি বললাম হ্যাঁ। বলে এত দূর থেকে এখানে কাজ করতে আসো? আমি বললাম হ্যাঁ। বলে এখানে আর কতদিন লাগবে? আমি বলি বেশি দিন লাগবে না, হয়তো আমাদের আরও 7-8 দিনের মতো লাগতে পারে। উনি বলে তোমরা অনেক কাজ করো, ভালো লাগে দেখতে, আর কাজ করলে না শরীরও ভালো থাকে। তো আমি বললাম কাকা, আমি তো অনেক দিন ধরে আপনাদের গ্রামে আছি, আপনাদের এলাকাতে আছি, তো আমি কি আপনাদের এলাকার মানুষ হতে পারি নাই? উনি বলে হ্যাঁ হয়েছো তো বাবা, কেন কী হয়েছে, তুই এরকম করে কেন বলতেছো? আমি বললাম কাকা, যদি সত্যি আমি আপনাদের এলাকার মানুষ হয়ে থাকি তাহলে একটা প্রশ্ন করব, আমাকে প্রশ্নের উত্তরটা দিবেন তো? বলে হ্যাঁ দিব না কেন, অবশ্যই দিব, বলো। আমি বললাম কাকা দোকানে বলবো না, আপনি চা খেয়ে চলেন, আমরা ঈদগার ওখানে গিয়ে বসি, ওখানে একটা ঈদগাহ আছে মোটামুটি খুব শান্ত একটা জায়গা, আমি যে ওখানে গিয়ে বসি। তুমি বলো আচ্ছা ঠিক আছে। পরে তারা নিয়ে ওখানে বসছি, বসার পর আমি বললাম কাকা, আমি যদিও ভিন গ্রামের মানুষ কিন্তু আপনাদের সঙ্গে উঠা বসা করতে করতে আমি আপনাদের পরিচিতি হয়ে গেলাম। তো কাকা একটা কথা জিজ্ঞেস করি, যদি সন্দেহ বা খারাপ কিছু না মনে করে নিজের ছেলে ভেবে উত্তর দেন খুব খুশি হব। উনি বলে হ্যাঁ 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 বলবো, তুমি বলো কি বাবা। আমি তখন বললাম কাকা, আপনার মেয়ে আমেনাকে নিয়ে এরকম কথা শুনেছিলাম, সবার মুখে মুখে সবাই বলে আমেনার সঙ্গে নাকি নাগিন আছে, এবং ওই নাগিনটা মানে যখনই কোনো পুরুষ তাকে বিয়ে করে সেই পুরুষটাই নাকি বাসর ঘরে মারা যায়। এবং এরকম কথা এলাকার লোকজনের মুখে শুনতেছে। এটা আসলে কাকা কতটুকু সত্য বা কি, আমি এই বিষয়ে একটু জানতে চাই, আপনি যদি আমার কাছে একটু বিস্তারিত বলেন। উনি তখন আমার দিকে খুব মানে তাকিয়ে একটা মানে খুব আপনার কি বলে একটা দুঃখের হাসি মনে হয় এরকম আর কি, খুব জোরে একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম কী ব্যাপার কাকা, আপনি কি আমার উপর রাগ করলেন? বলে না বাজান, রাগ করি নাই, তবে এমন একটা কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো যেটা এই এলাকার নারী, বৃদ্ধ, জোয়ান, বুড়ো সবাই জানে। আমি বললাম তা হয়তো সবাই জানে, আর আমি সবার মুখ থেকে শুনেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। উনি বলে তুমি লোকের মুখে যা শুনেছ তাই সত্য, আসলে আমার মেয়েটার সঙ্গে একটা নাগিন আছে, আর ওই নাগিনটা আমার মেয়েকে কোনো পুরুষের সঙ্গে সংসার করতে দেয় না। কোনো পুরুষ যদি তারা বিয়ে করে তবে রাতের বেলা ওই নাগিনটা তার ছোবল দিয়ে এই লোকটাকে মেরে ফেলে। আমি বললাম হায় হায়, আপনি বলেন কি? বলে হ্যাঁ। আমি বললাম আপনার মেয়ে কি ছোটোবেলায় বা কখনই আপনাকে কামড় দেয় নাই? উনি বলে অনেক কামড় দিছে।
আমি বললাম তো তার দাঁতে যদি বিষ থাকে তাহলে আপনাকে কামড় দিয়ে তো মেরে ফেলার কথা, আপনি তো মরেন নাই। উনি বলে তা জানি না, তবে তার সঙ্গে নাগিন আছে আমি অতটুকুই জানি। বাসর ঘরে তার স্বামীরা মারা যায়, যদি নাগিন না থাকবে তা মারা যায় কীভাবে? আমি বললাম আপনি কি এটার কোনো চিকিৎসা করান না? উনি বলে চিকিৎসার কোনো বাদ রাখি নাই, কত হুজুর কবিরাজ ডাক্তার অনেক জায়গায় নিয়ে গেছে, তাতে কোনোটাই লাভ হয় নাই। আর এখন পুরো এলাকা মহল্লায় সবাই জেনে গেছে আমার মেয়ের সঙ্গে জিন আছে, আমার মেয়ের সঙ্গে নাগিন আছে, সুতরাং আর কেউ আর আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয় না, কেউ আর করবেও না। আমার একটাই মাত্র মেয়ে, আল্লাহ আমাকে আর কোনো ছেলে মেয়ে দেয় নাই, ওই একটা মেয়ের জীবনটাও এইভাবে নষ্ট হয়ে গেল, তা সত্যি আমাকে অনেক মর্মাহত করেছে। আমি বললাম কাকা আপনার কথা শুনে আমি নিজেও অনেকটা আঘাত খেয়েছি। আচ্ছা কাকা ঠিক আছে। ওই দিন তার সাথে কথাবার্তা বলে আমি তখন বাড়িতে গেলাম, মানে ঘরে গেলাম। ও এখানে আরেকটা কথা, আমি তার এটাও বলছিলাম যে কাকা জেনে শুনে যদি আপনার মেয়েরই কেউ বিয়ে করতে চায় আপনি কি তার কাছে আপনার মেয়েরই বিয়ে দিবেন? উনি বলে বাবা এই জিনিস আর আমি স্বপ্নেও ভাবি না, কানা মেতর মুসি বা যতই নিম্নবিত্ত লোক হোক না কেন আমার মেয়েরা যদি কেউ বিয়ে করতে চায় আমি চোখ বন্ধ করে তাড়াতে তুলে দেব, কিন্তু এমন সাহসী ছেলে আমি কোথায় পাবো যে কিনা মরণকে এভাবে বরণ করে নিবে? আমি তখন আর কাকার সঙ্গে কথা বাড়াইলাম না বাড়াইয়া আমি ভালোভাবে চিন্তা করতেছিলাম ঘরে গিয়া কি করা যায়। তখন কিন্তু আমার ভিতরে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমি এই মেয়েটাকে বিয়ে করব। এরপর যাই হোক যেটাই হোক কী হবে না হবে এতে আমার দেখার কিছু না, আমি মেয়েটাকে বিয়ে করব। আর এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে মেয়ের বাবার সমস্ত সয় সম্পত্তির মালিক আমি হব এবং আমি সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো। আবার মনের ভিতরে এই ভয়টাও কাজ করে যদি কোনো না কোনোভাবে এই মেয়েটা বাসর ঘরে আমাকে কামড় দিয়ে মেরে ফেলে তাহলে আমার কি হবে। এই চিন্তা করে আমি ভাবলাম যে আমি মেয়েটার সঙ্গে একদিন কথা বলবো। তো গ্রামের সবার সঙ্গে উঠা বসা চলাফেরা হতে হতে একদিন আমি মেয়েটারে পাইছিলাম বিকেলবেলা। মেয়েটা আসলে বাড়ি থেকে খুব বেশি একটা বের হয় না, তাদের ঘরের পিছনে দাঁড়ায় থাকার পরে আমি দেখে আমি আস্তে আস্তে করে ওইদিকে গেছি। যাওয়ার সময় আমি আবার এখানে একটা তেঁতুল গাছ ছিল, আমরা যেখানে মাটি কাটি তার পাশে একটা অনেক বড় তেঁতুল গাছ, আমি ওখান থেকে কিছু পাকা তেঁতুল নিয়ে গেছিলাম, মানে কয়েকটা তেঁতুল গামছার মধ্যে পেঁচিয়ে তারপরে মেয়েটার সামনে গেছি। যাওয়ার পরে আমি বললাম আমেনা ভালো আছেন? এটা বলার পরে মেয়েটা মানে কপাল কুচকিয়ে ফেলে এবং খুব রাগান্বিতভাবে আমার দিকে তাকায়, বলে আপনি এখানে কেন আসছেন? আমি বললাম আপনার জন্য তেঁতুল নিয়ে আসছি। এইটা বলার পরে মেয়েটা মোটামুটি একটু খুশি হয়ে যায়, মানে ভিতরে আর কোনো রাগ নাই। তেঁতুলগুলো আমার হাত থেকে নিয়ে বলতেছে আমি যে তেঁতুল পছন্দ করি আপনি কেমনে জানেন? আমি বললাম না আপনাকে দেখলে মনে হয় যে আপনি তেঁতুল খান। পরে বলে আসলে তেঁতুল আমার অনেক পছন্দ, ওই গাছটা অনেক বড়, তো অনেকেই বলছিলাম পায়রা দেওয়ার জন্য, কেউ পায়রা দেয় না। আপনাদের বাড়ি কোথায়? আমি বললাম আমাদের বাড়ি অমুক জায়গায়। এই করে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে মেয়ের বাবাটা কোত্থেকে জেনে আসছে। মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আমার দিকে বলতেছে আরে বাবা তুমি এখানে কেন? যাও ঘরে গিয়া বসো। ওনার মেয়েরে বলতেছে আমি না, ওই তো আমাদের এলাকার মেহমান, ওরে ঘরে নিয়ে যা। এইটা বলে মুরব্বি তখন চলে গেছে। এখন মেয়ে আমারে বলতেছে আমার আব্বাকে আপনারই চিনে? আমি বললাম হ্যাঁ, কাকার সঙ্গে আমার কথা হয়েছিল বাজারে, উনি আমাকে চিনে। তো বলে ও আচ্ছা, তো চলেন ঘরে চলেন। আমি বললাম না ঘরে যাব না, আমার লোক আছে তো তারা কাজ করতেছে, আমার দেখাশোনা করা লাগে, আমি ঘরে যাব না। তা আমি না তোমার শরীর কেমন? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বললাম ও আচ্ছা, তো কিছু না মনে করলে তোমার সঙ্গে একটু কথা বলি? বলে হ্যাঁ বলেন। আমি বললাম সবাই বলা বলি করে তোমার সঙ্গে নাকি নাগিন আছে, আসলেই কি তোমার সঙ্গে নাগিন আছে? মেয়েটা তখন আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বলে সবাই যদি বলে আছে তাহলে আছে। আমি বললাম এটা তুমি কি বললা? সবাই যদি বলে তাহলে আছে, এটা কেমন কথা? তোমার সঙ্গে আছে তুমি জানো না? ও আমাকে বললে যদি আপনি আমাকে এভাবে প্রশ্ন করেন যে আমার সঙ্গে আছে আমি জানি না, তাহলে আমি আপনাকে উত্তর দেব যে না, আমার সঙ্গে কোনো নাগিন মাগিন কিচ্ছু নাই। আমি বললাম তাহলে লোকেরা কেন বলে? ও বলে তা জানি না, লোকেরা কেন বলে। আমি বললাম তাহলে যে মানুষ বলে বাসর ঘরে নাকি তোমার কামড় খেয়ে তোমার স্বামীরা মৃত্যুবরণ করছে। ওই তখন আমার দিকে তাকে হাসি দিয়া বলে তো দেন তো আপনি একটা কামড় দিয়ে দেখি আপনি মরেন কিনা। আমি তখন হাসি দিয়ে বললাম যে ঠিক আছে দাও তো একটা কামড় দাও। ওই তখন হাসতেছে, খুবই ভালো, মানে মেয়েটা উপর থেকে দেখে যাকে যতটা রাগী বা অহংকারী মনে হয় কিন্তু ভিতরে মেয়েটা ঠিক ততটাই নরম এবং ততটাই ভালো। আমাকে বলতেছে যে না আপনি আমাকে ভুল, মানে আমার এবার হাসতেছে, বলে যে না আমি আপনাকে কামড় দেবো না, আপনি যদি মরে যান। পরে আমি বললাম যে আচ্ছা কিছু মনে করো না, আমার একটু বলো না শুনি বাসর ঘরে তোমার স্বামীরা কিভাবে মারা গেছে, বা এই যে লোকেরা বলে এগুলা কিভাবে বলে। পরে বলে দেখেন আপনি আমার কাছে অনেক অপরিচিত, কিন্তু যখন আপনি আমার সঙ্গে কথা বলতেছেন আমার কাছে মনে হয় যে আপনি আমার খুব পরিচিত, আপনি অনেক ভালো করে মানুষের সঙ্গে মিশতে পারেন এবং অনেক ভালো করে কথা বলেন।
আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে সেই হিসাবে বলি। আসলে আমার প্রথম যে স্বামীটা ছিল ওনাকে যখন আমি বিয়ে করি, বিয়ে করার পরে মানে যেদিন আমি ওনাকে বিয়ে করি ওই দিন রাতের বেলায় উনি মারা যায়। আমি বললাম মারা যায় কীভাবে মারা যায়? বলে তা জানি না, উনি শুধু টয়লেটে যায় এবং আমাদের ঘরের পাশেই হচ্ছে টয়লেট ছিল, টয়লেট থেকে ফিরে আসে এবং আসার পরেই উনি এই জায়গার ভিতরে ওনাকে সাপে কামড় দিয়ে উনি মারা যায়। আমি বললাম সাপে কামড় দিয়ে? বলে হ্যাঁ সাপে কামড় দিয়ে উনি মারা যায়। আমি বললাম তারপর? বলে এরপরে আমার আরেকটা বিয়ে হয়। তো আমার স্বামী যে সাপে কামড় দিয়ে মারা গেছে তখন কিন্তু পুরো এলাকাবাসী মহল্লাবাসী বলে ফেলছে যে আমার সঙ্গে সাপ আছে। যেহেতু আমার চেহারাটা দেখতে একটু অন্যরকম, আমার চোখগুলো একটু অন্যরকম বা আমার চেহারার মধ্যে একটা অন্যরকম ভাব আছে, এই জন্য সবাই এক বাক্যে বলে বসছে যে আমার সঙ্গে সাপ আছে এবং আমার সঙ্গে থাকা ওই সাপে কামড় দিয়ে এই লোকটাকে মেরে ফেলছে। উনি ওখানেই মারা যায়, মানে সাপের কামড় খেয়ে ওনাকে হসপিটালও নিতে পারে না, উনি মানে মুখ দিয়ে ফেনা উঠে মারা যায়। বললাম তারপর? বলে তারপর তার বহু বছর পর আমার আরেকটা বিয়ে হয়। এরপর যার সঙ্গে আমার বিয়ে হয় সে খুব ভয়ে ছিল, আমার সঙ্গে মানে এক ঘরে থাকতো না, আমার সঙ্গে বাসর করতো না। সে আমাকে বিয়ে করার প্রায় 4 মাসের মাথায় সে আমার সঙ্গে কোনো বাসর করেনি, কোনো কিছু করেনি। 4 মাসের মাথায় সে মৃত্যুবরণ করে আমাদের বাড়িতেই। সে ঘর জামাই বিয়ে করে আমাকে এবং আমাদের ঘরেই সে মারা যায়। এবং সে মারা যাবার পরেও আমাদের এলাকার লোকেরা অনেকে বলা বলি করছিল তার শরীরে নাকি সাপের কামড়ের দাগ পাওয়া গেছে। তার শরীরে সে মারা যাওয়ার পরে, এবং সে নাকি সাপের কামড় খেয়ে মারা গেছে, এটা সবাই বলা বলি করে। যার কারণে এখন পুরো এলাকা মহল্লা পুরো দেশবাসী জেনে গেছে যে আমার সঙ্গে সাপ আছে। এই কারণে এখন আর কেউ আমাকে বিয়েও করে না, আর বিয়ে নিয়ে আমি এখন আর কোনো চিন্তাও করি না। আমার আব্বা সেই চিন্তা মাথা থেকে ফেলে দিয়েছে। আমি বললাম না, তুমি হয়তো জানো না, তোমার আব্বা এই চিন্তা মাথা থেকে ফেলে দেয়নি। তোমার আব্বা মনে মনে এখনও তোমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে। মেয়েটা তখন বলতেছে সত্যি আপনি খুব অপরিচিত মানুষ, কিন্তু আপনার সঙ্গে আমার ভিতরের অনেক কথা শেয়ার করে ফেলেছি, যেগুলো আমি আমার খুব কাছের মানুষদেরকে আজ পর্যন্ত বলি নাই, কিন্তু আপনাকে বলে ফেলছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাদ দাও, কিন্তু তোমার সাথে কথা বলে আমার সত্যি অনেকটা ভালো লাগছে। তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই। এই কথা বলে মেয়েটাকে এই কথা বলে আমি তখন ওখান থেকে চলে আসছি, মানে মেয়েদের বাড়ি থেকে চলে আসি। তখন আমার ভিতরে পুরোপুরি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মেয়েটাকে বিয়ে করব। কেমনে সাপে আমার কামড় দিয়ে মারে আমি সেটাও দেখব, আমি মেয়েটারে বিয়ে করব, মানে ফুললি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে মেয়ের বাবা তো বলছে মেতর মুসি বা যাই হোক না কেন, যেই লেভেলের লোক না হোক না কেন, উনি ওনার মেয়েকে বিয়ে দেবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি আগে প্রথমে যার বাড়িতে আমার কাজ আর কি, যাদের এখানে আমি কাজ করি, আমি সেখানকার ওই লোকটারে আমি প্রথমে বললাম যে কাকা না উনি আমার ভাই হয়। আমি বললাম যে ভাই এমন ঘটনা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আপনি শুনলে হয়তো ভাববেন যে এটা একটা আত্মঘাতী চিন্তা। তো উনি আমার বললেন না সমস্যা নাই, বলো কি। আমি বললাম যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এমন যে আমি আপনাদের গ্রামের মেয়ে আমেনাকে বিয়ে করব। উনি বলে নাউজুবিল্লাহ, এটা আপনি কি বলেন? এটা তো অনেক মারাত্মক একটা কথা, এই কাজ আপনি ভুলেও করবেন না, এটা করলে আপনি মারা পড়বেন। এই বলে সিদ্ধান্ত নিয়ে না, বুঝছি আপনি কেন বিয়ে করতে রাজি হচ্ছেন, মেয়ের বাবার অনেক সয় সম্পত্তি আছে, আপনি এগুলো লোভে পড়ছেন, মেয়েরই বিয়ে করবেন। আরে ভাই আপনি বাঁচলেই তো সম্পত্তি পাবেন, এর আগে যারা বিয়ে করছে তারা মরে গেছে, তারা পাইছে কোনো সম্পদ। আপনিও যদি তারা বিয়ে করেন আপনিও মারা যাবেন, সুতরাং আপনি সম্পদ দিয়ে কী করবেন যদি আপনিই বাইচা না থাকেন? আমি তখন ওই লোকটারে বললাম দেখেন, জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না যে এই লোকটা অমুক তারিখে মারা যাবে, এটা কেউই বলতে পারে না। মৃত্যুর খবর আগ থেকে কারো পক্ষে বলা সম্ভব নয়। সুতরাং আমি কখন মারা যাব এটা আমার আল্লাহ ভালো জানে। উনি বলে ও মা, এটা আপনি কী বলেন? আপনি জেনে শুনে বিষ খাবেন আর আপনি বলেন আপনি মরবেন না, আপনি যেহেতু বিষ খাচ্ছেন আপনি তো মারাই যাবেন, এটা কেন বলতেছেন? আমি বললাম আমি যেটা বললাম আমি সেটা করতে চাই, আপনি আমাকে একটু সাহায্য করেন। উনি বলে না রে ভাই, আমি এই বিষয়ে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, আমি জেনে শুনে একটা ভিনদেশী মানুষকে মৃত্যুর দিকে ঢেলে দিতে পারবো না। আপনি যদি এই কাজ করেই থাকেন তবে আপনি আপনার চিন্তা ভাবনা আপনার মত আপনি করেন, আমি আপনাকে এই বিষয়ে কোনো সাহায্য সহযোগিতা কিচ্ছু করতে পারবো না। দেখলাম যে না, উনি মোটামুটি হাল ছেড়ে দিছে। আমি তখন চিন্তা করলাম যেহেতু এই গ্রামে আমার কেউই নেই, আমি এই গ্রামে কাজ করে আমার কাজও প্রায় শেষের দিকে, আমি একটা কাজ করে আমি ডিরেক্টলি এই লোকটাকে প্রস্তাব দিই। মেয়ের বাবার সঙ্গে তখন আমি আরও আমার সম্পর্কটা গভীর করে তুললাম, তার সঙ্গে কথাবার্তা বলি, উঠা বসা করি, আরও একটা ভালো সম্পর্ক তার সাথে আমার হলো। এই সম্পর্কের পরে আমি মেয়ের বাবার একদিন বললাম যে কাকা এমন ঘটনা, মানে আমি তখন পুরো ঘটনাটা মেয়ের বাবারে বললাম যে আপনার মেয়ের তো এর আগে অনেক বিয়ে হয়েছে এবং বিয়ে হবার পরেই তো হচ্ছে তার সঙ্গে এগুলো ঘটে।
তো আমি আপনার মেয়েকে আল্লাহকে হাজির নাজির করে আইন কোরআন মোতাবেক আমি তাকে বিয়ে করতে চাই। আমার বিশ্বাস আপনার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে আপনার মেয়ের সঙ্গে এরকম কোনো কিছু হবে না। উনি তখন বলে, বাবা তুমি যে বলতেছো কথাটা আমার কাছে শুনে অনেক ভালো লাগছে যে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, আমার এ কথাটা শুনে অনেক ভালো লাগছে, কিন্তু বাবা গ্রামের মানুষ কি বলছে না বলছে তোমাকে সেটা আমি জানি না, তবে আমি তো জানি মূলত আমার মেয়ের সমস্যাটা। আমার মেয়েকে বিয়ে করলে তুমি তো বাঁচতে পারবা না, আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়ের সঙ্গে থাকা নাগিনটা তোমাকে মেরে ফেলবে। আমি তখন বললাম, কাকা আমার মনে হয় না যে আপনার মেয়ের সঙ্গে কোনো নাগিন আছে, এটা পুরোটাই আমার কাছে মনে হচ্ছে ভাওতাবাজি বা মিথ্যা কথা। কোনো মানুষের সঙ্গে কখনো কোনো নাগিন থাকতে পারে না, এটা পুরো মিথ্যা কথা। উনি বলে, এরপরেও তুমি জিনিসটা একটু ভাবো, চিন্তো আর একটু ভাবো, আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাইলে আমার কোনো আপত্তি নাই, আমি নিজের হাতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব, তুমি বিয়ে করো আমার মেয়েকে, কিন্তু এরপরেও তুমি বিষয়গুলো আরেকটু ভালোভাবে চিন্তা ভাবনা করো যে তুমি আসলে এটা নিয়ে সামনের দিকে যাবা কিনা বা এটা করবা কিনা। আমি বললাম, কাকা আমার যত চিন্তা ভাবনা আছে আমি সব করে ফেলছি, আমার নতুন করে আর ভাবনা চিন্তার কোনো কিছুই নাই, আমি ওর বিয়ে করতে চাই, এটাই ফাইনাল, আমি আর এই নিয়ে কোনো কথা বলতে চাই না, আপনি বিয়ের ব্যবস্থা করেন। তা উনি বলে, তাহলে তোমার বাবা মা? আমি বললাম, জি না, আমার আব্বা আম্মা কেউ আসবে না, আর আমার আব্বা আম্মা এই গ্রামে এসে যদি জানে যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতেছি, আমার আব্বা আম্মা মনে খুব কষ্ট পাবে, তারাও মারা যেতে পারে, সুতরাং আমি আমার পরিবারের কাউকেই বিষয়টা জানাতে চাই না, আমি সম্পূর্ণ আমার মতে আমার সিদ্ধান্তে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ব্যাস। উনি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকম করেই বলো তাহলে বিয়ের বন্ধ ব্যবস্থা করি। আমি বললাম, ঠিক আছে। উনি বিয়ের বন্ধ ব্যবস্থা করতেছে, তখন এই গ্রামে বিশেষ করে এই মেয়ের চাচা এবং তার চাচি থেকে শুরু করে তার চাচাতো ভাই বোন যারা আছে সবাই আসছে। আইসা বলতেছে যে এটা তুমি কি করতেছো, এটা তুমি কেন করতেছো, তুমি বিন গ্রামের মানুষ, তুমি জানো না এই মেয়েটাকে বিয়ে করলে তুমি মারা যাবা বা তোমার মরণ হবে। মেয়ের চাচি বা চাচার এমন এক আন্তরিকতা দেখে আমি মোটামুটি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ওনারা এরকম করে কথা বলতেছে কেন, আমি তো ওনাদের কথা শুনে আসলেই অবাক হয়ে গেলাম যে তারা আমাকে কেন বিয়ে করতে মানা করতেছে। সে আমাকে মানা করে না, যাকে আমি বিয়ে করব সে রাজি আছে, মেয়ের বাবা রাজি আছে, কিন্তু তার চাচা বা চাচাতো ভাই বোন তারা আমাকে মানা করে কেন। আমি আর এটা ডাইন বাও খুঁজলাম না খুঁজে আমি তখন বিয়ের প্রস্তুতি পুরোপুরি নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমার তখন বিয়ে হলো। বিয়ে হবার পরে আজকে আমার বাসর রাত, পুরো গ্রামবাসী এক দৃষ্টিতে আমাদের বাসর ঘরের দিকে তাকিয়ে আছে। আজকে আমার মৃত্যু হবে, অনেকে আমার মুখের দিকে তাকাচ্ছে, তাকায় বলতেছে, হায় হায় রে, কত সুন্দর একটা ছেলে নিজে বিষ পান করে নিল, আজকে তার মৃত্যু হবে। মানে সবাই ধরেই নিয়েছে যে আমি আজকে রাতে মারা যাব, ওর সঙ্গে বাসর ঘরে ঢুকলে আমি মারা যাব, এটা মানে সবাই ধরে নিয়েছে। একথা বলার পরে আমি আর কথা বাড়াইলাম না, কথা না বাড়াইয়া আমি রাত্র প্রায় 11:30টার দিকে আমি তখন আমার বাসর ঘরে ঢুকছি। তখন আমেনা বাসর ঘরে আছে। বিসমিল্লাহ বলে আল্লাহকে হাজির নাজির করে আমি তখন বাসর ঘরে ঢুকলাম। ঢুকে আমি রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করলো। তবে এটা সত্যি, বাসর ঘরে ঢুকার পর আমার শরীরটা কেমন জানি অনেকটা চমচম করতেছিল, মানে ভিতরে কেমন জানি একটা ভয় লাগতেছিল। তারপরও বাসর ঘরে ঢুকছি। ঢুইকা আমি তখন বসছি, বসার পরে আমারে বলতেছে, আপনার কি খারাপ লাগতেছে? আমি বললাম, না খারাপ লাগতেছে না, আমি ঠিক আছি। তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি শোন, আমি আপনার মাথা হাতায় দিই। আমি বললাম যে না, আমার মাথা টিপতে হবে না, তুমি শো, আমি আসি। ও বলে, আপনি কি ভয় পাইতেছেন? আমি বললাম, না ভয় পাবো কেন, ভয় পাওয়ার কি আছে? ও বলে, আমি কিন্তু আপনার কামড় দেবো না, আপনি ভয় পাইয়েন না। এই করতে করতে আস্তে করে রাত্র প্রায় তখন 12টা কি 1টার মতো, 1টারও বেশি বেজে গেছে, প্রায় 2টার কাছাকাছি। এমন সময় আমার পেটে চাপ মারছে। পেটে যখন চাপ মারছে আমি তখন বলি যে আমি একটু টয়লেটে যাব। ও বলে, না ভুলো আপনি টয়লেটে যাবেন না, আপনি যদি টয়লেটে যান তাহলে আপনি মারা পড়বেন, আপনি টয়লেটে গেলে আপনি মারা যাবেন। আমি বললাম, টয়লেটে গেলে আমি মারা যাব, তার কারণটা কি, কেন টয়লেটে গেলে আমি মারা যাব? বলে, না আপনি টয়লেটে যান, আমাকে যেতে দেয় না। আমি বললাম, আরে ধুর বোকা, তুমি কী বলতেছো, দাও তো টর্চ লাইটটা দাও। আমি টর্চ লাইটটা নিলাম আর হাতে একটা লাঠি নিলাম। লাঠিটা নিয়ে বাড়ির কোনায় হচ্ছে বাথরুমটা ছিল, টয়লেটে গেছি, টয়লেট সম্পূর্ণ করে আমি আসছি। তো আমি যখন টয়লেটে ঢুকছি, টয়লেট থেকে যখন আমি আসতেছি, আমি দেখতেছি যে আমেনার মা বাবা সহ আরও কিছু মানুষ তারা উঠানের কোণার মধ্যে বসে আছে, মানে তারা দেখতেছে যে ঘটনা কি ঘটে। আমার হাতে তখন একটা লাঠি আছে। ভাই বিশ্বাস করবে না, টয়লেট থেকে বের হয়ে আমি যখন আমার বাসর ঘরে ঢুকলাম, বাসর ঘরে ঢুকা মাত্রই দেখলাম কি যে বাসর ঘরের নিচে, মানে খাটটার নিচে একটা সাপ।
এবং মোটামুটি খুব বড় আকৃতির একটা সাপ, এবং এইটা আমাকে দেখা মাত্রই মানে আমি বুঝি না আমার দিকে তেড়ে আসতেছে। আমিও তখন কোনো দেরি করলাম না, লাঠিটা হাতে ছিল, লাঠিটা হাতে নিয়েই 2-3টা বাড়ি দিয়ে সাপটাকে জায়গায় মেরে ফেলছি, জায়গার মধ্যে সাপটাকে মেরে ফেলছি। এবং মেরে ফেলার পরে সাপটারে মারলাম, চিৎকার চেঁচামেচি দিলাম, সবাই তখন উঠান থেকে দৌড়ে আসছে, কী হয়েছে কী হয়েছে। আমি বললাম যে এই ঘটনা, এখানে সাপ। তো এই সাপটা এখানে কীভাবে আসলো এর কোনো ব্যাখ্যা আমি জানি না। সাপটাকে মেরে ফেললাম, সবাই বলতেছে যে ওরে বাপরে তো ভয়ঙ্কর সাপ, এবং তখন বলতেছে যে আমেনা কি ঠিক আছে? আমি বললাম আমেনা তো ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই। বলে এই সাপটা তাহলে কোত্থেকে আসছে? ওর বাবা বলতেছে সাপটাকে আমি মাটি দিব, সাপটাকে আমি মাটি চাপা দিব। রাতের মধ্যে সাপটাকে তখন মাটি চাপা দেওয়া হয়। সাপটাকে মাটি চাপা দেওয়ার পরে আমার ভিতর তখন কেমন জানি একটা অন্যরকম কিছু মনে হচ্ছে যে না, এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। আমি তখন করলাম কি, যে ওর বাবারে বললাম যে মানে রাত তখন কেটে গেছে, আলহামদুলিল্লাহ আমি মারা যাই না, আমি বেঁচে আছি। সকালবেলা আমেনার বাপেরে বললাম যে দেখেন, আমি তো আমেনাকে বিয়ে করছি, আপনি বলছিলেন বাসর গ্রামে মারা যাবো, আমি তো মারা যাই নাই। যেহেতু আমি আমেনাকে বিয়ে করছি, আমি আমেনাকে নিয়ে আমার বাড়িতে যেতে চাই। আমেনার বাবা বলে তুমি আমেনাকে বিয়ে করছো, এখন আমেনা তোমার বউ, তুমি তোমার বউ নিয়ে তোমার বাড়িতে যাবা, এতে তো আমার বাধা দেওয়ার কিচ্ছু নাই, তো কবে যাইবা? আমি বললাম আজকেই যাবো, দুপুরবেলা যাবো, আপনি যাওয়ার ব্যবস্থা করেন। আমেনার বাবাও গাড়িটারি সাজাই দিল খুব ভালোভাবে, আনন্দ ফুর্তি করে। তখন আমি আমার যে মাইটেলের যারা অন্য লোকেরা আছে তাদের সঙ্গে করে আমি তখন আমেনার নিয়ে বাড়িতে গেছি। নতুন বউ বিয়ে করে আনছি, সবাই তো মহা খুশি। আমার মা বাবা বা ভাই বোন যারা আছে তারাও খুশি হয়েছে যে আমি বিয়ে করছি, কারো মনে কোনো আক্ষেপ নাই, আমি ছোটো বয়সে বিয়ে করে ফেলছি, সবাই তখন খুশি। যাই হোক, এরপরে আমি আমেনারে নিয়ে সংসার করতেছি। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, কিন্তু কোনোভাবে আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। এই যে সাপ আসে, কামড় দিয়ে মেরে ফেলে, আমেনাকে বিয়ে করলে মারা যায়, এগুলো সবই ছিল কুসংস্কার। আমি আমেনার ভিতরে তেমন কোনো কিছুই পাই নাই। কিন্তু এটা সত্যি, আমেনার ঘরে কোনো সন্তান হয় না। প্রায় 8 মাস ধরে আমি আমেনার সঙ্গে সংসার করি। 8 মাস পরে হঠাৎ করে আমি আমার ভিতরে একটা পরিবর্তন দেখতে পাই। পরিবর্তনটা হচ্ছে কি ভাই, এরকম আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, আমি খাওয়া দাওয়া করতে পারি না, মানে আমার কোনো কিছুই ভালো লাগে না, সারাক্ষণ মাথা ঘুরায় এবং বমি বমি একটা ভাব হয়। তো আমার মা তখন বলতেছে যে তোর এরকমটা হইতেছে কেন, আমি তোরে কবিরাজের কাছে নিয়ে যাব। এই ঘটনার পরে এরই মাঝে কিন্তু আমাদের বাড়িতে আমেনার চাচি আসছে, ওর চাচা আসছে, এবং ওর বাবা মা সবাই আমাদের বাড়িতে আসছে। তারা কিন্তু থেকেও গেছে, ঘুরে ফিরে গেছে। ওরা যাওয়ার কিছুদিন পরে আমার এই অবস্থা। পরে মা আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজের কাছে নিছি, পরে কবিরাজ তখন আমার চালান দিছে, মানে চালান দিয়ে কবিরাজ বলতেছে আমাকে নাকি কালো জাদু করা হয়েছে। বলতেছে যে ওনার তো কালো জাদু করা হয়েছে, সে তো মারা যাবে। তারপর আমার মা বলতেছে কি বলেন? বলে হ্যাঁ, আপনাদের বাড়িতে বিভিন্ন জায়গায় তারা মারার জন্য তাবিজ, মানে তাবিজ রেখে গেছে। তো আমরা তখন তাবিজগুলো বললো, তাবিজগুলো আমরা উনি উঠাইছে, মানে কবিরাজটা এসে তাবিজগুলো উঠেছে, উঠে বলতেছে যে আপনার ছেলের ভাগ্য ভালো, সে বেঁচে আছে, সে তো মানে বেঁচে থাকার কথা ছিল না। তখন আমার আব্বা আম্মা আমরা সবাই কবিরাজরে জিজ্ঞেস করলাম যে কে আমাকে এই কাজটা করছে, মানে কালো জাদুটা করছে কে? উনি বলে না। অনেক টাকা পয়সা দিয়ে বহু কষ্টের পর ওনার কাছ থেকে জানতে পারলাম আমেনার যে চাচি আছে, আমেনার চাচি কালো জাদুটা করছে আমারে। এখন আমার প্রশ্ন হলো, আমেনার চাচি কেন আমারে কালো জাদু করবে? তার কারণটা কি? আমেনার যে চাচাতো ভাইয়েরা আছে তারা কিন্তু আমেনার থেকেও বয়স অনেকটা ছোট। তা আমেনার চাচি আমারে কালো জাদু কেন করবে? আমি তখন সেটা ব্যাখ্যা খুঁজতে শুরু করলাম, এবং ব্যাখ্যা খুঁজতে খুঁজতে যেটা আমার মাথায় আসলো, আমেনার আর কোনো ভাই বোন নাই। আমেনার বাবার যে সয় সম্পত্তি যা আছে, এই সব কিছুর মালিকে হচ্ছে আমেনা নিজেই। সুতরাং যদি কোনো না কোনোভাবে আমেনাকে পাগল বানাই দেওয়া যায়, আমেনাকে এই সংসার থেকে সরিয়ে দেওয়া যায়, তবে আমেনার বাবার সমস্ত সয় সম্পত্তির মালিক হয়ে যাবে তার চাচাতো ভাই বোনেরা এবং তার চাচা চাচি। এটাই সম্ভবত তাদের টার্গেট। এটার জন্যই মনে হয় তারা এই ঘটনাগুলো ঘটাইছে। কবিরাজের সঙ্গে আরও কথা বলে জানতে পারলাম আমেনাকে এর আগে যে বিয়েগুলো হয়েছিল, মানে এদের কাউকে কালো জাদু করে মারা হয়েছে এবং কাউকে জিন সাপ দ্বারা মারা হয়েছে। সাপের উপরে জিন সওয়ার করে দেওয়া হয় এবং সেই সাপে গিয়ে কামড় দিয়ে মেরে ফেলে, এটাকে বলে জিন সাপ। এই সাপটা কিন্তু বাস্তবে থাকে, রিয়েলে থাকে, কিন্তু সাপের উপরে জিন বসে এবং জিন বসে ওই মানুষটাকে কামড় দিতে বাধ্য করায়। এবং এটা খুবই মারাত্মক, এবং এটা ওর চাচিয়ে করে। এই জিনিসগুলো জানার পরে আমি তখন আর কোনোভাবেই আমেনাদের বাড়ির দিকে আর যাই না, ওদের বাড়ির দিকে যাই না। এবং ওর বাবার আমি তখন পুরো ঘটনা খুলে বললাম যে আমেনার চাচা চাচি এটা করতেছে, আপনার ভাই আর ভাইয়ের বই মূলত এই ঘটনাগুলো ঘটাইতেছে। তো ওনাদেরকে সব কিছু বলার পরেই তখন আমেনার বাবা করলো কি, ওই বাড়ি থেকে চলে আসছে।
বাড়ি থেকে চলে এসে আমার বাবা বলল যে যদি সত্যি তারা এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। তিনি তেনার ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এসে অনেক দূরে তার আরেকটা বাড়ি আছে, আরেকটা জায়গা আছে, সেখানে সে কেটে ওখানে ও বাড়ি বানায়, মানে আমেনার বাবা বাড়ি বানায়। বাড়ি বানিয়ে আমেনার বাবা মা ওইখানে থাকে। তখন তার চাচা যেটা কারোর সঙ্গে আমেনার কোনো সম্পর্ক নাই, মানে আমেনার বাবার কোনো সম্পর্ক নাই। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমেনার আব্বা আম্মা বলতেছে আমরা তো একা বাড়িতে থাকি, আমাদের তো ভয় লাগে, আমাদের বয়স হয়েছে, তুমি একটা কাজ করো, তোমার তো আরও ভাই বোন আছে, তারা না হয় তোমার আব্বা আম্মার সঙ্গে থাকুক, তুমি আমাদের বাড়িতে চলে আসো। আমেনার বাবা এই প্রস্তাব দিল। আমেনার বাবা যখন এটা বলল আমি তখন সিদ্ধান্ত নিলাম যে তাহলে কি আমি চলে যাব। আমি ভাবলাম যে না, মনে হয় এটা করাই ভালো হবে, আমি চলে যাব, আমি এখানে থাকবো না। আমার আব্বা আম্মারে জানাইলাম, তারাও বলতেছে আমাদেরও কোনো অভিযোগ নেই, তুই আমেনার বাবার কাছে গিয়ে থাকলে ওইখানে থাক। পরে আমি আমার আব্বা আম্মাকে জানিয়ে আমেনাকে নিয়ে আমি তখন আমেনার বাবা মায়ের কাছে চলে আসছি, মানে আমার শ্বশুর শাশুড়ির কাছে। এখানে এসে তো আমি থাকতেছি ওই যে মহিলা, আমরা কিন্তু আমাদের পুরো ঘর বন্ধ করছি, জায়গা বন্ধ করছি, মানে পুরো সব কিছু বন্ধ করে রাখছি। কোনোভাবে আমরা যাতে কোনোভাবে আমেনার চাচা চাচি যাতে আমাদের বাড়ির ত্রিসীমানা আসতে না পারে, বা আমেনাকে আমাকে কালো জাদু করতে না পারে, বা জিনসাপ দ্বারা কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য আমরা সবসময় হাতে তাবিজ এবং বাড়িতে আমরা বন্দনা দিয়ে রাখি। তা আমিনার বাবার যত জমি জমা আছে সব কিছু আমি দেখাশোনা করি, এবং চাষাবাদ থেকে শুরু করে যা আছে সবই আমি করি, এবং আমার পরিবারে তখন আর কোনো অভাব থাকে না। দেখা যায় এক খন্দে বা এক সিজনে আমি যে পরিমাণের ধান বিক্রি করতে পারি তা দিয়ে আমি রাজার হাওলাতে চলতে পারি। আমার ভাই বোনদের জন্য টাকা পাঠাইতে পারি, আব্বা আম্মার জন্য টাকা পাঠাইতে পারি, আমি নিজে চলতে পারি, নিজে খাইতে পারি, মানে আমাদের আর কোনো অভাব অনটন রইল না। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো অবস্থানে চলে গেছি। আমিনার ঘরেও কোনো সন্তান হয় না। এভাবে প্রায় আপনার আমিনার সঙ্গে আমার 2 থেকে 3 বছরের মতো সংসার কাটে। 2-3 বছর সংসার কাটার পরে আমিনার চাচি বা আমিনার চাচা তাদের সঙ্গে কিন্তু আমার কোনো কথা নেই। তো 2-3 বছর পর আমি কি করলাম, একটা ডিপ সেলে বসাইছিলাম, মানে ওইখানে একটা ডিপ ঘর বসাইছি। তো ডিপ ঘর বসানোর পরে, মানে ডিপ তো আপনারা বুঝতেই পারেন মানুষের জমি সেচ দেওয়ার জন্য, আমি ওখানে একটা নলকূপ বসাইলাম। এরপরে তো ওই নলকূপের এখান থেকে আমাদের মানে বাসা, মানে আমার শ্বশুরবাড়িটা অনেক দূরে। তো সেই বাড়ির পাশে একটা অন্য বাড়ি আছে, ওই বাড়িতে বললাম যে আমারে আপনারা খাবার দেবেন, দুপুরবেলা রাতের বেলা আমি আপনাদের এখানে খাবো, এবং বাকিটা আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে খাবো। তো তাদেরকে বলার পরে তারা তখন আমাকে 2 বেলা খাবার দিত, মানে তাদের ঘর থেকে আমাকে 2 বেলা খাবার দিত। আমি এখানে 2 বেলা খাবার খাইতাম, এবং তাদের সঙ্গে আমার সম্পর্কটাও বেশ ভালো ছিল, খুবই ভালো সম্পর্ক। তারাও আমাকে অনেক ভালোভাবে জানে, আমিও তাদেরকে অনেক ভালো জানি। এভাবে সময়গুলো কাটতে কাটতে ওই ঘরের একটা মেয়ে আছে, নাম হচ্ছে রানী, মানে যাদের ঘর থেকে আমি খাওয়া দাওয়া খাইতাম, মানে তাদের ঘরে একটা মেয়ে আছে, নাম হচ্ছে রানী। এবং মেয়েটা আমার দুলাভাই বলে খুব দুষ্টামি করে। মাঝে মাঝে মিশিং ঘরে আমি থাকি একা একা, আইসা আমার লুঙ্গি ধরে টান দেয়, গামছা ধরে টান দেয়, আমার সঙ্গে এরকম করে। এই করতে করতে ভাই বুঝতেই পারেন আমি একটা ছেলে মানুষ, আমার ভিতরে এক ধরনের একটা খারাপ কামনা বাসনা এই মেয়েটার উপর চলে আসে। মিশিং করে একা একা থাকি, তখন আমিনার কাছে খুব কমই যাওয়া হয়। তখন মানুষের স্কিমের সিজন চলতেছিল, সবসময় সেচ দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, এই জন্য আমিনার কাছে খুব বেশি একটা চাইতে পারি না। এই মেয়েটা যখন আমার সঙ্গে এরকম করে, একদিন আমি কী করছি, তার ইচ্ছে করেই ধরে বসছি ওই মিশিং ঘরের ভিতরে। ধরে আল্লাহ মাফ করে আমি তার সঙ্গে একটা খারাপ সম্পর্কে জড়িয়ে যাই, এবং এরপর থেকে মাঝে মাঝে মেয়েটা আসলে আমি তার সঙ্গে এই ধরনের কাজ করি। এই করতে করতে একদিন দুপুরবেলা আমি মেয়েটার সঙ্গে যখন খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম, ওই সময় হঠাৎ করে আমার ওই গ্রামের কিছু মানুষ ধরে ফেলে, এবং ওই গ্রামের মানুষগুলোর মাঝে আমিনার চাচাতো ভাইয়েরা ছিল, ওই গ্রামের আরও কিছু মানুষ ছিল, এবং তারা আমার হাতে নাতে ওই ঘরের ভিতরে ধরার পরে ওইখান থেকে তারা আমাকে এলাকার যে মেম্বার আছে মেম্বারের কাছে নিয়ে যায়। আমিনার আব্বা আম্মাও তখন সেখানে উপস্থিত হয়। মেম্বার তখন বলে যে এ তো ভিন গ্রামের ছিল, তো এই গ্রামের ছেলে না, এ তো এই গ্রামের ছেলে না, এবং এই ছেলে যেই কাজ করছে এরপরে এই ছেলেকে আর এই গ্রামে রাখার কোনো রকমের যুক্তিকতাই আসে না। এই ছেলেকে জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করো, এবং কোনোভাবে তার সঙ্গে আর আমিনার কোনো সংসার হবে না, যেহেতু সে আর একটা মেয়ের সঙ্গে ধরা খাইছে। তো এমনি গ্রামবাসীরা এমনভাবে একটা চক্রান্ত করছে ভাই, যে মেয়েটার সঙ্গে আমি ধরা খাইছি, মানে রানীর সঙ্গে আমি ধরা খাইছি, রানীর সঙ্গে আমাকে বিয়েও পড়ায় নাই, কিন্তু কি করলো, আমারে এইভাবে তখন ফাঁসাই দিছে। আমারে খুব মারে এবং খুব মেরে ধরে আমাকে গ্রাম থেকে বিতাড়িত করে দেয়, মানে গ্রাম থেকে বের করে দেয়। গ্রাম থেকে আমাকে বের করে দেওয়ার পরে তখন তার আমার কিছুই করে না, আমি অসহায় গ্রাম থেকে চলে যাই। এই গ্রামের কারোর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। আমিনা তখন তার বাবা মায়ের সঙ্গে আছে, আমি গ্রামের আশেপাশেও আসতে পারি না।
এখন তো ধরেন আপনার মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, বাট তখন এরকম মোবাইল ফোন, ইন্টারনেট এসব কিচ্ছু ছিল না। আমি তাদের বাড়ির আশেপাশেও আসতে পারতাম না এবং আমিনার সঙ্গে কোনো যোগাযোগও করতে পারতাম না। এই করে বহু কষ্টের পরে আমি তখন এই রানী মেয়েটার সঙ্গে যোগাযোগ করি। রানী মেয়েটার সঙ্গে যোগাযোগ করি, রানীরে আমি জিজ্ঞেস করি যে এমন এমন ঘটনা, যে আমার সঙ্গে এই কাজটা কেন করলা। তখন রানী নিজের মুখে আমার কাছে স্বীকার করে সে করে নাই, তার বাবা করাইছে। তা আমার সঙ্গে তার রানীর যে এমন একটা খারাপ কাজ হইতো এটা নাকি তার বাবা জানতে পারছে। তার বাবা জানার পরে তার বাবা তখন এলাকার যে মেম্বার আছে মেম্বারকে জানাইছে। মেম্বার নাকি এই আমেনার চাচারে জানাইছে। আমেনার চাচা থেকে চাচাতো ভাইরা তখন তারা পরিকল্পনা করে ওইখানে ওই মেয়েটাকে, রানীকে আর আমাকে ধরছে। তা আমি আর কি করবো, আসলে আমারও তো দোষ আছে, আমারও তো অন্যায় আছে। আমার অন্যায়ের কারণেই তো আজকে আমাকে এভাবে ধরছে। আমার যদি চরিত্র ভালো হতো তাহলে তো আর আমাকে এভাবে বা এরকমটা হয় না। যাই হোক, এরপরে আমি আমার মতো করে আমার বাড়িতে পড়ে আসি। এরকম করে আমার আব্বা আম্মা বলে বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। আমি আর বিয়ে করি না। ছোটো ভাইয়েরা তখন বিয়ে করছে, বোনেরা বিয়ে করছে, বাট আমি আর বিয়ে করি নাই। আমি পরিবারে এভাবেই পড়ে আছি। ঠিক এভাবে আরও 3 বছর কেটে যায়। 3 বছর পরে আমেনাদের এলাকা থেকে খবর পাইলাম আমেনা নাকি পাগল হয়ে গেছে। আমার যেটা ধারণা ছিল যে আমেনার চাচি চাচা তারা আমেনার একটা বড় ধরনের ক্ষতি করবে এবং সেই ক্ষতিটাই তারা করে, তারা আমেনাকে পাগল করে ফেলে এবং আমেনা নাকি পাগল। পাগল শুধু পাগল না, আমেনা বাড়িতে থাকে না, ঘরে থাকে না, কাউকে মানে না, সবাইকে কামড় দেয়, সবার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং সে পথে পথে থাকে, রাস্তাঘাটে থাকে। এরকম করে আমি আমেনাদের বাড়ি থেকে বেশ দূরের একটা গ্রামে আমেনা আসে ওরকম একটা খবর আমি একদিন পাই দুপুরবেলা। খবরটা পাওয়া মাত্রই আমি তখন আমার বাড়ি থেকে দৌড়ে সেখানে যাই, মানে সেই গ্রামে যাই। গিয়ে খুব কৌশলে আমি তখন আমেনাকে সেই গ্রাম থেকে ধরে নিয়ে আসি। ধরে নিয়ে আমি আমেনাকে আমার বাড়িতে আনি। আমার বাড়িতে আনার পরেই আমেনাকে আমি আমার ঘরে লুকাই ফেলি। ও কিন্তু পাগলামি করতো ঠিক আছে, বাট ওরকমভাবে বেশি কোনো পাগল ছিল না। ঘরের মধ্যে লুকিয়ে রাখি, কারোর সাথে ওরা যোগাযোগ করাই না। এরকম করে করে আমার সঙ্গে যে কবিরাজটা ছিল বা আমাদের যে কবিরাজটা ছিল ওই কবিরাজরে দিয়া ওর চিকিৎসা করায়। চিকিৎসা করাইতে জানতে পারে তাকেও কালো জাদু করা হয়েছে। কালো জাদু করে তাকে পাগল বানাই দেওয়া হয়েছে। তার কালো জাদুগুলো কাটি, সব কিছু কাটার পরে আলহামদুলিল্লাহ সে একটা সময় ভালো হয়। সে যখন ভালো হওয়ার পর আমার সঙ্গে তার সম্পর্ক ভালো। সে আর তার পরিবারের বাবা মায়ের কাছে জানে। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে তো আমেনার বাবা কিন্তু মারা যায়। এর মাঝে আমেনার বাবা মারা যায়, কিন্তু আমেনার মা বেঁচে আছে। কিন্তু আমেনার বাবা মারা গেলেও আমেনা বলতেছে সে পাগল থাকা অবস্থায় তার চাচারা নাকি তার সঙ্গে, মানে তার কাছ থেকে দলিল সব নিয়ে যায়। সে যখন মোটামুটি ভালো ছিল তার কিছু কিছু স্মৃতি মনে আছে। তার চাচি তারে ভাত খাওয়ায়, সে চাচার ঘরে থাকে, সেখানে তারা কাগজে তার কাছ থেকে সিগনেচার নেয় এবং তারা নাকি তার সম্পত্তি দখল করে ফেলে। এগুলো জানার পরে আমি তো তার সম্পত্তির মানে কোনো পরোয়া করি না বা তার সম্পত্তি চাইও না। আমার এগুলো প্রয়োজনও না, আমি এগুলো চাইও না। আমি গ্রামগঞ্জে কাজ করি, আমেনাকে নিয়ে আছি, সুখে শান্তিতে আছে, আলহামদুলিল্লাহ। এভাবেই সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে প্রায় আরও আপনার এখানে আরও বৎসরখানেক কেটে যায়। আমেনার মা মাঝে মাঝে আইসা যায়, কিন্তু আমেনার যত জমি জমা ছিল সবই তার চাচারা দখল করে নিয়ে যায়। আমেনার কিন্তু আর কোনো কিছুই নাই। এই অবস্থার মধ্যে একদিন হলো কি, আমি দুপুরবেলা কাজে গেছিলাম, মানে জমিতে কাজে গেছিলাম। কাজ করে আমি আসরের পরে আসছি বাড়িতে আইসা আমি দেখি কি যে বাড়িতে আইসা দেখি যে আমেনা একেবারে পুরুষের মতো করে বসে আছে একটা নামাজের বিছানায়। তার এইভাবে বসে দেখে আমি বললাম যে কী ব্যাপার আমেনা, তুই এভাবে বসে আসছো কেন, কী হয়েছে? পরে বলে না কিছু হয় নাই, আমার ভালো লাগতেছে না। তো আমি তার কথাবার্তা আমার কাছে স্বাভাবিক মনে হয় নাই। না হওয়ার পরও আমি খাওয়া দাওয়া করছি বা ভালোভাবে ছিলাম। বিকালবেলা খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যার দিকে আমি দোকানে গেছি। রাত 9টার দিকে আসছি। প্রতিদিনের মতো সে স্বাভাবিকভাবে আমার সাথে শুয়েছে, আমি তার সাথে শুয়েছি। শোয়ার পরে মধ্যরাতে আমি হঠাৎ করে দেখি যে ও নাই, মানে আমার পাশে ও নাই। যখন দেখলাম ও নাই, কিরু কোথায় গেল, তো আমি সেখান থেকে উঠা খুঁজতে দেখি কি আমাদের বাড়ির সামনে একটা আম গাছ আছে। আম গাছের নিচে একা একা বসে আছে। আম গাছের নিচে একা একা বসে থাকবে কেন? আমি তখন সেখানে গেছি, যে বলতেছি আমি না এরকম মধ্যরাতের বেলায় তুমি আম গাছের নিচে একা একা বসে আছো কেন, কী হয়েছে আমাকে বলো। পরে বলতেছে না কিছু হয় নাই, তো কিছু হয় নাই। আমি বললাম কিছু হয় নাই, বলে না। আমি যে এখানে বসে আছো কেন? তখন সে আমার দিকে তাকে কেমন করে জানি মুচকে হাসে এবং তার চোখগুলো এমনি তো আপনার সাপের চোখের মতো ছিল। চোখগুলো মনে হয় যেন জ্বলতেছে, মনিগুলো জ্বলতেছে। এবং একটা পর্যায়ে আমি বললাম কী হয়েছে আমেনা? 2বার আমেনা বলার পরেও হাসি দিয়ে বলে আমি তো আমেনা না। আপনি আমেনা কাকে বলতেছেন? আমি তো জ্যোতি। আমি বললাম জ্যোতিকে? বলে আমি আমেনার বান্ধবী। আমি বললাম আপনি আমেনার বান্ধবী, মানে আপনাকে তো মানে বুঝতে পারলাম না, আপনি কে?
বলে আমেনার উপর আমাকে চালান করা হয়েছিল, চালান করার পর আমি আমেনাকে পাগল বানাই দিই এবং আমি আমেনাকে ভালো করার জন্য চেষ্টা করলো, ওই কালো জাদু আমেনাকে ভালো করতে দেয় না। শেষ পর্যন্ত আপনি ভালো একটা কবিরাজ ধরে আমেনার কাছ থেকে আমাকে সরাই দেন। আমি আমেনার কাছ থেকে সরে যাই, আমেনা ভালো হয়। ভালো হবার পরে আমার ভিতরে আমেনার জন্য একটা মায়া কাজ করে। সেই জায়গা থেকে আমি মাঝে মাঝে আমেনার কাছে আসার চেষ্টা করতাম এবং একটা পর্যায়ে আমি এখন আমেনার কাছে ভালোভাবে আসছি, আমি এখন আমেনার ভিতরে আছি। আমি বললাম, তো আপনি এই কাজটা কেন করলেন? আমেনা তো এমনি অনেক দুঃখী মানুষ, আপনি এটা কেন করলেন? বলে আমি সব জানি, আমেনার বাবার সয় সম্পত্তি সব আমেনার চাচারা নিয়ে গেছে, আমেনার চাচিই তো আমেনার উপরে আমাকে চালান করছে। তো আমি খারাপই ছিলাম, তো আমেনাকে দেখে বা আপনাকে দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল, আমি ভালো হয়ে গেছি। আমি আপনাদের উপকার করতে চাই, আমি আপনাদের ক্ষতি করতে চাই না। আমি বললাম যে আমাদের কি উপকার করতে চান? বলে আপনারা যা বলবেন তাই করব, তবে আপনার কাছে অনুরোধ, আমেনার শরীর থেকে আমাকে সরাই দিয়েন না। আমি বললাম, দেখেন গ্রামের সবাই বলে আমেনার সঙ্গে সাপ আছে, নাগিন আছে, এগুলো বলে বলে আমেনার অনেক ক্ষতি করছে। এখন যদি আপনি আমেনার উপর এইভাবে ভর করে থাকেন তাহলে গ্রামবাসী আরও আমেনাকে খারাপ বলবে, বিশেষ করে আমাদের এলাকার মানুষ। ওই যদি তখন নিজেই বলতেছে যে না, আমি আমেনার কোনো ক্ষতি করব না, বরং আমি আমেনার মাধ্যমে এলাকার মানুষের চিকিৎসা করব। আমি বললাম যেমন? বলে অনেক মানুষকে কালো জাদু করে, আমরা কিন্তু জিন জাতি, আমরা কখনোই কোনো মানুষের ক্ষতি করতে চাই না, কোনো মানুষের উপর আসতে চাই না। কিন্তু আপনারা মানুষরাই কালো জাদুর মাধ্যমে করে আমাদেরকে ডাকেন এবং ডেকে মানুষের উপর আমাদেরকে ভর করেন, আমরা মানুষের ক্ষতি করি। এরকম অনেক জিনেরা আছে যারা ভালো, কিন্তু কালো জাদুর মাধ্যমে তাকে দিয়ে খারাপ কাজ করানো হচ্ছে। আমি আমেনার মাধ্যমে সেই সমস্ত কবিরাজের বিপক্ষে দাঁড়াতে চাই এবং মানুষকে সাহায্য করতে চাই। আমি আমেনার কোনো ক্ষতি করব না, বা আমি আপনারও কোনো ক্ষতি করব না, যতটুকু পারি আমি আপনাদের উপকারী করব। এই কথা হচ্ছে সে আমাকে বলতেছে এবং এই জ্যোতির কথাবার্তাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে মনে হলো যে সে আসলে আমাদের কোনো ক্ষতি করতে চায় না, সে আমাদের উপকারী করতে চায়। আমি আর তারে এই আমেনার শরীর থেকে সরাই দিলাম না, সে আমেনার শরীরে রয়ে গেল। আমেনার শরীরে থাকার পরে সে বলে দিত যে অমুক বাড়িতে অমুক মহিলার এই ধরনের সমস্যা, আপনি গিয়ে জিজ্ঞেস করেন। আমি যখন জিজ্ঞেস করতাম দেখতাম হ্যাঁ তাদের পারিবারিক সমস্যা। তখন আস্তে আস্তে করে মানুষ আমাদের আমেনার কাছে আসতে থাকে এবং আস্তে আস্তে একটা পর্যায়ে দেখা যায় যে আমিন আমাদের এলাকাতে খুবই নাম করা একজন কবিরাজ হয়ে যায়। শুধু সিলেট নয়, বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকে পর্যন্ত আমেনার কাছে রোগীরা আসতো এবং আসলে পরে অনেক রোগীরা চিকিৎসা পাইতো, যারা কালো জাদুতে আক্রান্ত মারা যাচ্ছে বা তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, এগুলো যখন আসতো আমেনা চিকিৎসা করতো এবং আমেনার চিকিৎসা এরকম অনেক মানুষ ভালো হইতো এবং যারা ভালো হইতো তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া যাইতো, যদিও আমরা নিতাম না, জোর করে দেওয়া যাইতো। এই টাকা পয়সাগুলো দিয়ে একটা সময় আমেনা পাগল থাকা অবস্থায় তার কাছ থেকে দলিল নেওয়া হয়েছে, এই দিয়া আমরা তখন মামলা করি, আমেনাকে নিয়ে কোর্টে যাই, মামলা করি। মামলা করার পরে একটা পর্যায়ে আমেনার চাচারা যে আমেনার সম্পত্তিগুলো নিয়েছিল তার সমস্ত সম্পত্তিগুলো আমরা ফিরে পাই। সমস্ত সম্পত্তিগুলো আমরা ফিরে পেয়ে এবং আমাদের কাছে চলে আসে এবং আমিনার বাবার যেরকম সম্পদ ছিল, আমি আমার এলাকাতেও এরকম অনেক সম্পদ আমি নিজেও জোড়াই, নিজেও কিনি এবং এই সবই আমিনার মাধ্যমেই হয়। একটা পর্যায়ে আমি আমাদের এলাকাতে মসজিদ বানাই, এরপরে ঈদগাহ বানাই, মাদ্রাসা বানাই, বিভিন্ন ধরনের সামাজিক কাজে আমি তখন সহযোগিতা করি এবং সে আমাকে বলে দেয়, জ্যোতি আমাকে বলে দেয় যে এটা করো ওইটা করো, ওই আমাকে দিয়ে অনেক কিছু করায়। এরকম করে একদিন দুদিন নয়, টানা প্রায় 6 বৎসরের মতো এই জ্যোতি আমেনার সঙ্গে ছিল। তখন আমাদের অনেক টাকা পয়সা হয়ে যায়, আমরা অনেক ভালো অবস্থানে চলেছি, কিন্তু আমাদের কোনো সন্তানাদি হয়নি। তারপর জ্যোতি আমারে বলল যে আমি যতদিন আমেনার শরীরে আছি আমেনার ঘরে কোনো সন্তান হবে না। তোমাদেরকে তো অনেক কিছু হয়েছে, তোমাদের ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু তো অভাব নাই, তোমরা এগুলো ভালো কাজে লাগাও, ভালো কাজ করো। আমি আমেনার শরীর থেকে চলে যাব, আর আমিও বেশি দিন আমেনার সঙ্গে থাকতে পারবো না, আমাদেরও কিছু নিয়ম কারণ আছে, আমাদেরও সমাজ আছে, সুতরাং আমাকে আমার জগতে চলে যেতে হবে, আমি আমেনার কাছে থাকবো না। তবে তোমরা যেই সম্পদ নিয়েছো এই সম্পদগুলো ভালো কাজে লাগাবা, সম্পদগুলো কখনো খারাপ কাজে লাগাবা না এবং আমেনারে কখনো কষ্ট দিও না, আমি আমেনাকে ভালোবাসি। এইসব কথাবার্তা বলে জ্যোতি আমেনার কাছ থেকে বিদায় নিয়ে জ্যোতি চলে যায়। জ্যোতি চলে যাওয়ার পরে এই বুড়ো বয়সে আমার আমেনা তখন গর্ভবতী হয়। আলহামদুলিল্লাহ আমেনার গর্ভে আমার একটা মেয়ে হয়। যেই মেয়েটা হয় আমরা সেই মেয়েটার নামও রাখি জ্যোতি আক্তার এবং আমার মেয়েটা একটা পর্যায়ে বড় হয় এবং এখন যুবতী এবং আমরা তাকে বিয়েও দিয়েছি। আমার আরও ঘটনা আছে, আপনাকে আর না বলি, শুধু এতটুকুই বললাম, আপনি আমার মেয়ে জ্যোতির জন্য দোয়া করবেন, আমার মেয়ের জামাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সিলেটের অমুক জায়গায় থাকি এবং যদি পারেন আমাদের এলাকাটা ঘুরে যাবেন। আপনার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই জনাব আসলাম হোসেনের জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, এই গল্পটার মাঝে কিছু কুসংস্কার উঠে এসেছিল, যেটা আমাদের সমাজে হয় যে অনেকেই বলে, দেখবেন সন্ধ্যার সময় মানে গ্রামের বাড়িতে গেলে মায়েরা বা দাদিরা বলবে যে সন্ধ্যার সময় ভাত খেয়ে মানে ভাত খাওয়ার পরে বা যে আঁটি বাসনে যে পানিটা থাকে এটা যেন বাইরে, বা প্লেটের পানিটা যেন আমরা বাইরে না ফেলি, সন্ধ্যার সময় এটা করা ভালো না। তো এটা কি ফেললে কিছু হয়? অনেকেই বলে জিনের গায়ে পড়ে, সন্ধ্যার সময় জিনেরা ঘরের দরজায় এসে দাঁড়ায়। আসলে এগুলো মিথ্যা কথা। সত্যি কথা হচ্ছে, একটা সময় আমাদের এলাকাতে কারেন্ট ছিল না, এখন তো আমরা ইলেকট্রিসিটি পাই বা সব পাই। একটা সময় ছিল আমরা হারিকেন বাতি ব্যবহার করতাম, কুফি বাতি ব্যবহার করতাম। তখন আমরা যদি সন্ধ্যার পরে অনেক সময় দেখা যায় বাইরে পানি ফেলি, একটা লোকের গায়ে পড়ে যেতে পারে। এই জন্য সে সময়ের মানুষরা বলে দিয়েছে যে সন্ধ্যার সময় বাইরে পানি ফেলা নিষেধ, বা ফেললে ক্ষতি হয়। তো এই ক্ষতিটাকেই এই সমাজের মানুষ এসে তাকে রূপ দিয়েছে যে সন্ধ্যার সময় জিনেরা বাইরে ঘোরাফেরা করে, তাদের গায়ে পড়তে পারে। তো এরকম অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে, যে জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকের গল্প, আসলাম ভাইয়ের গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। আমার শারীরিক অবস্থাও খুব বেশি একটা ভালো নয়, যার জন্য আর বাড়াইলাম না, এবং ওনার গল্প আরও ছিল সামনে, আমি কিছু কথা ডিলিট করে দিয়েছি। কেমন লেগেছে তা লিখবেন, এবং আজ এখানে বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।